ছেলের ডাক্তার হিসেবে ৩ বছর আগে ৪ মাসের সংসার ফেলে আসা স্বামীকে দেখে বড়সড় ধাক্কা খেল নমি। দ্রুত হাতে ফাইল ঘেঁটে ডাক্তারের নাম চেক করল সে। ডাক্তার আজলান আজওয়ার। সে মস্তিষ্কে চাপ প্রয়োগ করে স্বামীর নাম মনে করার চেষ্টা করল। শুধু মনে আসছে আহিল। ডাক্তার দেখাতে আসার আগে নাম দেখলেও মাথায় আসেনি এই ডাক্তারই ওই ডাক্তার হতে পারে। আপনি কি ওভাবে দাঁড়িয়ে থাকার জন্য এসেছেন? তাহলে একটু সাইড হয়ে দাঁড়ান, আমার আরো রোগী আছে। ডাক্তারের আওয়াজে নমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। ডেস্ক স্ট্যান্ডে নামটা দেখল, ডাক্তার আজলান আজওয়ার আহিল। ঠিকই চিনেছে তাহলে। কোলে থাকা ছেলেটাকে আরো জোরে বুকে চেপে নিল, যেন কেউ কেড়ে নিয়ে যাবে। বসুন। নমি বসলে ডাক্তার তাদের দিকে ভ্রুকুচকে তাকালো। নমি মাথা নিচু করে থাকলেও বুঝতে পারল আহিলের চাহনি। নমির বুক ধক করে উঠল। চিনে যাবে না তো? ডাক্তার আজলান ভালো করে পর্যবেক্ষণ করে মনে হলো সামনে বসে থাকা নারী ভীষণ রকমের ট্রেন্স। সে সময় দিয়ে নরম সুরে জিজ্ঞেস করল, কি সমস্যা? আজলানের গলায় এমন নরম সুর কত বছর পর শুনল নমি। অবশ্য সবার সাথেই এভাবেই কথা বলতো, শুধু নমি ছাড়া। নমি কথার তাল হারিয়ে বলল, সমস্যা? নিচু স্বরটা ভীষণ চেনা লাগলো আহিলের কাছে, কিন্তু বুঝতে পারল না কার কণ্ঠ। যে আপনি চেম্বারে এসেছেন, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমার কোনো সমস্যা নেই। তাহলে আমার চেম্বারে? আমার না মানে ওর খুব জ্বর, কিছুতেই কমছে না। কোলে থাকা ছেলেকে দেখিয়ে বলল, কিন্তু আহিলের সামনে নিজের ছেলে বলে সম্বোধন করল না। আহিল প্রেসক্রিপশন প্যাডে লিখতে লিখতে জিজ্ঞেস করল, নাম কি? নমি চুপ করে আছে। কি হলো? দেখুন, সময় নষ্ট করবেন না আমার, রোগীর সিরিয়াল অনেক। আদনান আজ। বলতে বলতে থেমে গেল। আদনান? শুধু আদনান লিখুন। ওকে, বাবার নাম? নেই। আহিল এবার মাথা তুলে ভ্রুকুচকে তাকালো। মেয়েটার বয়স অনেক কম মনে হচ্ছে এই বয়সেই। নেই মানে? নেই মানে নেই। চিকিৎসা করতে কি এত কিছু লাগে? আচ্ছা, তাহলে মায়ের নাম বলুন, গার্ডিয়ান তো লাগবে। নূর। পুরো নাম বলুন। আপনার ছেলে কিংবা আপনাদের কি একটাই নাম? পুরো নাম কেন লাগবে? না হলেও তো হলো। কারণ এই আচরণটা কি অস্বাভাবিক না? নমি চুপ করে গেল। ঠিক তো, নার্ভাসনেসে অস্বাভাবিক আচরণ করে ফেলছে সে। নমিকে চুপ থাকতে দেখে আহিল আর কথা বাড়ালো না। ওকে বেডে শুইয়ে দিন। আহিলের কথায় নমি চোখ তুলে তাকালো। নিকাবের আড়ালে নীল চোখ জোড়া দেখে আহিলের বুকটা কেমন যেন করে উঠল। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, প্লিজ একটু দ্রুত করুন। কি করব? আদনানকে বেডে দিন, আমি চেক আপ করবো। নমি এটা শুনে কেমন করে যেন ছেলেটাকে চেপে ধরল, যেন সে দেবে না। আহিলের চাহনি দেখে সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ছেলেকে বেডে শুইয়ে দিয়ে হাত শক্ত করে ধরে রাখল। আহিলের চোখ এড়ালো না সেটা। এই মহিলা কি চাইছে সেটা বুঝতে চাইছে সে। হাতটা ছাড়ুন। নমি চমকে উঠে জিজ্ঞেস করল। হ্যাঁ? আহিল এবার নমির দিকে পূর্ণ দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলল, বললাম যে ওর হাতটা ছাড়ুন, আমার চেক আপ করতে সমস্যা হচ্ছে। আপনি তো হাতে চেক আপ করছেন না, তাহলে সমস্যা কেন হবে? রক্ত নিশ্চয়ই পুরো শরীরে চলাচল করে। হাত নড়চড় হচ্ছে, যেটা আমাকে ডিস্টার্ব করছে। নমি তখনও হাত ছাড়ছে না দেখে আহিল নমির দিকে তাকিয়ে দেখল। প্রথম থেকেই দেখে মনে হচ্ছে ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছে কেন যেন। সে নরম গলায় বলল, দেখুন, আপনার ছেলের কোনো ক্ষতি আমি করব না, প্লিজ নিশ্চিন্তে থাকুন, কোঅপারেট করুন। আহিলের নরম স্বর শুনে নমি হাত ছেড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, মা, এখানেই আছি আব্বু। তোমাকে কারো কাছে যেতে দিব না আমি। কেউ নিবে না তোমায়। চেক আপ হলেই আবার নিয়ে যাব আমি তোমার বাসায়। আহিল ভ্রুকুচকে তাকিয়ে আছে। উনি এমন সব কথা বলছে কেন? ওনার ছেলেকে এখানে কার কাছে যেতে দেবে? কি অদ্ভুত। নমি কিছুটা সরতেই সে চেক আপ করতে থাকলো। মা, বাবা, বাবা, বাবা। আদনানের এমন কথায় নমির কলিজার পানি শুকিয়ে গেল। ছেলের বাবার ছবি দেখেছে কয়েকবার, একটি হলেও চেনা স্বাভাবিক, কিন্তু এইভাবে আহিলের সামনে পড়তে হবে সেটা ভাবতে পারেনি। এখন যদিও বুঝে যায়, সে হাসার চেষ্টা করে এড়িয়ে বলল, বাবা নেই আব্বু। উনি উনি তোমার বাবা নয়। এই কথাটা বলেও নমির বুক ফেটে যাচ্ছে, গলায় কথা আটকে যাচ্ছে। বাবার সামনেই ছেলেকে তার বাবা নয় বলে অস্বীকার করা কি সহজ? বাবা। আদনান পুরোপুরি কথা বলতে পারে না, একটু আধটু যা উচ্চারণ পারে, আর বাবা মা এটুকুই।
নমি অবশ্য দাদা দাদু শেখানোর চেষ্টা করছে, তবে নানা নানু শেখেনি। যেটা নেই সেটা শিখিয়ে কি হবে? নানা আছে তবে নেই, কি অদ্ভুত কথা। হা হা। সে বোধহয় আমাকে তার বাবা ভাবছে। বাবাকে খুব ভালোবাসতো বোধহয়। বাসে। হুম। নমি আনমনেই উত্তর দিয়ে থতমত খেয়ে যায়। প্রসঙ্গ পাল্টাতে বলে, সরি, আমি বলে দিচ্ছি ও আর ডিস্টার্ব করবে না, আপনি চেক আপ করুন। নমি ছেলেকে আদর করে বুঝিয়ে বলল। আশ্চর্যজনকভাবে বাচ্চা ছেলেটা মেনেও নিল, আর একটু টু শব্দ করল না। আহিলও আর মাথা ঘামালো না। সে খুব মনোযোগের সাথে ছেলেকে পর্যবেক্ষণ করলো। আজলান আদনানের বুকে স্টেথোস্কোপ রাখতেই আদনান খিলখিল করে হেসে উঠল। ছেলেটা খুব আদরে লাগছে। তার মন চাইছে একটু আদর করিয়ে, কিন্তু তার ব্যক্তিত্বের সাথে এটা যায় না। একজন অচেনা পেশেন্টকে এভাবে আদর করা যায় নাকি? তবুও আদনানের চুল বিলি কেটে আজলান অবাক হয়ে ডাকল। বাচ্চাদের প্রতি তার কোনো কালেই তেমন টান ছিল না, কিন্তু এই ছেলেটার জন্য তার হাত কেমন বারবার কপালে চলে যাচ্ছে। সে সম্পূর্ণ চেক আপ শেষ করে নিজের ডেস্কে গিয়ে বসল। নমি আদনানকে নিয়ে এসে চেয়ারে বসল। কলমটা হাতে নিয়ে প্রেসক্রিপশনে লিখতে লিখতে গম্ভীর গলায় বলল, জ্বরটা বেশ কদিন ধরে আছে বলছেন। লাংসের কন্ডিশন খুব একটা ভালো ঠেকছে না। আমি কিছু পরীক্ষা আর একটা এক্স-রে দিচ্ছি। রিপোর্টগুলো আগামীকাল বিকেলের মধ্যে নিয়ে আসবেন। প্রেসক্রিপশন এগিয়ে দিলে নমি কাঁপা কাঁপা হাতে সেটা নিল। আজলান সেটা লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না। রিপোর্ট ছাড়া কোনো কড়া ডোজের ওষুধ দিব না। একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না। ডাক্তার হিসেবে অনেক সময় আমাদের অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হয়। নমির বুক ধক করে উঠল। নিজেকে সামলে বলল, জি বলুন। আপনার ছেলের নাম কি বললেন যেন? আদনান? আর কিছু নেই? বললাম তো নেই। বাবা নেই বলছেন, অথচ বাচ্চার সারনেম বা বংশের নামটাও কি রাখা হয়নি? নাকি বাবার পরিচয়টা আপনি নিজে মুছে দিতে চাইছেন? নমি চকিতে তাকালো। কি বলতে চাইছে উনি? সে রাগ দেখিয়ে বলল, আশ্চর্য, কি বলতে চাইছেন আপনি? আপনাদের কাছে তো পেশেন্ট দেখা, বাবার নাম ছাড়া কি আপনার চিকিৎসা দেন না? না, তা নয়। আমি বলতে চাইছি, বাচ্চাটা কি আসলেই আপনার? মানে আপনি কি ওর জন্মদাত্রী মা? নমি যেন আকাশ থেকে পড়ল। স্তম্ভিত হয়ে চেয়ে রইল আজলানের দিকে। আজলান থামল না। তার ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল, যা নমির কলিজা কাঁপিয়ে দিল। আজলান আবার বলল, আপনার আচরণ বড্ড বেশি অস্বাভাবিক। যেভাবে ওকে লুকানোর চেষ্টা করছেন, বাবার নাম বলতে গিয়ে তোতলাচ্ছেন, মনে হচ্ছে কোনো অপরাধবোধ আপনাকে কুরে কুরে খাচ্ছে। আজকাল তো বাচ্চা চুরি বা পাচারের ঘটনা অহরহ ঘটছে। আমি কিভাবে নিশ্চিত হতে পারি যে আপনি ওকে হাসপাতাল থেকে তুলে আনেননি? আজলানের এই কুৎসিত অভিযোগ নমির কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হতে লাগলো। যে সন্তানকে সে 3 বছর ধরে তিল তিল করে নিজের সবটুকু দিয়ে বড় করছে, তাকে নিয়ে এমন কথা! নমির ইচ্ছে করলো চিৎকার করে বলতে। আহিল, ও আপনারই রক্ত। নিজের সন্তানকে নিয়ে এমন কুৎসিত কথা বলতে বুক কাঁপলো না আপনার? কিন্তু সে নিজেকে সামলে নিল। আজলানকে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ডক্টর আজলান আজওয়াত, একটা বাচ্চার মা ছাড়া আর কারোরই তার প্রতি এত মমতা থাকে না। আর আপনি ডক্টর হয়ে এইটুকু তফাৎ বুঝলেন না? ও আমার ছেলে, আমার কলিজার টুকরো। চুরি করা বাচ্চা হলে নিশ্চয়ই টাকা খরচ করে ডক্টর দেখাতে আনতাম না। তাছাড়া আপনাকে আমি এই বিষয়ে কিছু বলার অধিকার দিইনি। আপনার দরকার ফি, সেটা আপনার ডেস্কে রাখলাম আমি। নমি পার্স থেকে ভিজিটিং ফি টাকাটা বের করে সজোরে ডেস্কের উপর রাখল। চাকাটার নোটগুলো ডেস্কে রাখার শব্দে যেন আজলানের আত্মসম্মানে গিয়ে আঘাত করলো। আজলান বসা থেকে এক ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। তার ফর্সা মুখ রাগে রিরি করে উঠল। কর্কশ কণ্ঠে বলে উঠল, টাকার গরম দেখাচ্ছেন মিসেস নূর। আপনি ডক্টর আজলান আজওয়াদকে চেনেন না। আমার এখানে ফি এর হচ্ছে পেশেন্টের সিকিউরিটি আর লিগ্যালিটি অনেক বেশি ম্যাটার করে। টাকার গরম দেখাচ্ছি না, আর না তো কখনো পারবো। কোথায় আপনি আর কোথায় আমি? কিন্তু আমার আর আমার সন্তানকে নিয়ে বাজে কথা বলে সেটার প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আছে। নমি আর একটা মুহূর্তও সেখানে দাঁড়ালো না। আজলানের রাগ মিশ্রিত চাহনি উপেক্ষা করে আদনানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে সে হন হন করে চেম্বারের দরজা খুলে বেরিয়ে গেল। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে আজলান রাগে ফুঁসতে লাগলো। একজন সাধারণ পেশেন্ট এত বড় সাহস যে তার মুখের উপর এভাবে কথা বলে চলে যায়, আর এই টাকা ছুঁড়ে মারা! আচমকাই তার চোখ গেল ইন্টারকম ফোনের দিকে। সে রিসিভারটা তুলে গম্ভীর গলায় অ্যাসিস্ট্যান্টকে বলল, শোনো, একটু আগে যে নিকাব পরা মহিলা আমার চেম্বার থেকে বের হলো, পেশেন্টের নাম আদনান। সিরিয়াল দেওয়ার সময় ওনার যে ফোন নম্বর আর ডিটেলস এন্ট্রি করা হয়েছে, সেই স্লিপের কপিটা আমার এখনই কেবিনে দিয়ে এসো। আই নিড দ্যাট। হাসপাতাল থেকে বের হয়ে নমি হাঁটছে।
আজলানের তীক্ষ্ণ বাক্যগুলো তার কানে বাজছে, চোখ ফেটে জল আসতে চাইছে, কিন্তু নমি জোর করে তা চেপে রাখল। এমন ভেঙে পড়লে চলবে না। এত কিছু সহ্য করে যদি এখন ভেঙে পড়ে তাহলে তো হবে না। মা পুনাচ্ছে। ছেলের কথায় ধ্যান ভাঙল নমির। কি বলছে বুঝতে পেরে ব্যাগের দিকে তাকালো। প্রাইভেট হচ্ছে, এতক্ষণ বুঝতেই পারেনি। ফোন বের করতেই পরিচিত এক নাম্বার। সে রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত মেয়েলি কণ্ঠস্বর। এই মেয়ে, তুই নাকি ডাক্তারের কাছে গিয়েছিস? কি হয়েছে আদনানের? আমায় কিছু জানাসনি কেন? নমি হেসে বলল, তেমন কিছু না তুহি আপু, ওর তো ঠান্ডা জ্বর লেগেই থাকে, জানো তো তুমি। আমাকে জানালি না তাই বলে? তোকে কতবার বলেছি, আদনানের কোনো সমস্যা হলে সবার আগে আমাকে বলবি। তুই আমাকে ওর মা না ভাবলেও আমি ওকে আমার ছেলের মতোই দেখি। ওপাশ থেকে তুহি একটু অভিমানী স্বর শুনে হাসল নমি। আপু সকাল থেকে একটু বেশি লাগছে, তাই হুট করে এলাম, বলে জানানো হয়নি আর কি। আর এসব কি কথা? তুমি কোথায়, হসপিটালে এসেছো? হ্যাঁ, এসেই তো খবর পেলাম তুই আসার। তুই গেটের কাছে দাঁড়া, আমি আসছি। ফোনটা রেখে নমি একটা দীর্ঘশ্বাস ফেলল। এই শহরে তুহি একমাত্র মানুষ যে তার অতীতের সবটুকু জানে। 4 মাসের সেই অভিশপ্ত সংসার ছেড়ে আসার পর যখন নমির বাবার বাড়ির সবাই চরিত্রহীন বলে দাগিয়ে দিয়েছিল, তখন এই তুহি তাকে শক্ত হাতে সাহায্য করেছিল। কয়েক মিনিটের মধ্যেই তুহি হন হন করে হেঁটে মেইন গেটের সামনে চলে এলো। তুহি এই হসপিটালের ল্যাবেই টেকনিশিয়ান হিসেবে কাজ করে। সে ওদের দেখে দ্রুত এসে দাঁড়ালো। আদনানকে নিজের কোলে নিয়ে বলল, জ্বর কি বেশি? নমি হ্যাঁসূচক মাথা নাড়ল শুধু। নমির অস্বাভাবিক শান্ত আচরণ ওর চোখে পড়লেও কিছু বলল না। আদনানের গলা কপালে হাত ছুঁয়ে বলল, গা তো প্রচণ্ড গরম, আমাকে তো জানাসনি। কখন থেকে এমন জ্বর? একা একা কিভাবে সামলেছিস? তোমাকে বলেছিলাম যে সেদিন থেকে এসেছে, ভেবেছিলাম কমে যাবে, তাই তোমায় আর জানাইনি। তুহি একবার কোনা চোখে তাকিয়ে বলল, কোন ডক্টর দেখালি? কি ওষুধ দিয়েছে? কোনো ওষুধ দেয়নি, কিছু ব্লাড টেস্ট আর একটা এক্স রে দিয়েছেন। বললেন রিপোর্ট ছাড়া কড়া ডোজের কোনো ওষুধ দেওয়া যাবে না, আগামীকাল বিকেলে রিপোর্ট নিয়ে যেতে বলেছেন। দেখি প্রেসক্রিপশনটা। নমি কাপা হাতে ব্যাগ থেকে প্রেসক্রিপশনটা বের করে তুহির দিকে বাড়িয়ে দিল। তুহি যখন প্রেসক্রিপশনের উপরে নামটা দেখল, ডাক্তার আজলান আজওয়াল, তুহি হেসে বলল, আরে, তুই তো ডক্টর আজলানকে দেখিয়েছিস। উনি পিডিয়াট্রিক্সে এই হসপিটালের বেস্ট ডক্টর। ভালো হয়েছে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলি। নমি একটা ঢোক গিলল। তুহি ওর ব্যাপারে সব জানলেও কখনোই আজলানের ব্যাপারে কিছুই জানায়নি। সে জানতেও চায়নি। সে ভুলে যেতে চেয়েছিল এই লোকের সাথে তার কোনো সম্পর্ক ছিল। তুহি জানে না এই সেই লোক যাকে তুহি নিজেও প্রচণ্ড ঘৃণা করে, কিন্তু অজান্তেই তার প্রশংসায় পঞ্চমুখ। ওর ভাবনার মধ্যেই তুহি বলল, শোন, টেস্টগুলো তো আমাদের ল্যাব থেকেই করাতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিকেলের মধ্যে সব টেস্ট করিয়ে দিচ্ছি। আর রিপোর্টের কপিটাও আমি কালেক্ট করে নিব। তোকে কাল আর কষ্ট করে বাচ্চার এই জ্বরের মধ্যে হসপিটালে আসতে হবে না। আমি ওনার চেম্বারের রিপোর্ট দেখিয়ে ঔষধ লিখে নিয়ে তোর বাসায় চলে যাব। তুহি এই আন্তরিক প্রস্তাব শুনে নমি হাসল। এই মেয়েটাও রক্তের কেউ না হলেও খুবই বেশি আপন। এই দুনিয়ায় বোধহয় তুহি ছাড়া কেউই ওকে নিঃস্বার্থভাবে ভালোবাসেনি। ও হেসে বলল, তোমার আশা লাগবে না আপু, তুমি আমাকে রিপোর্ট কালেক্ট করে দিও, আমি নিয়ে নিব। কোনো দরকার নেই এই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে টানাটানি করার। আর তোর স্কুল আছে না? আজ ছুটি নিয়েছিস নিশ্চয়ই। হুম। আমি এনে দিব। তোর বাসায় যেতে না বললে সরাসরি না করবি, যাব না, গেট থেকে দিয়ে আসবো। তাও না হলে যা, তোর স্কুলে গিয়ে দিয়ে আসবো নি। তুহির এমন কথায় আবার হাসলো নওমি। এই মেয়েটা ওর চেয়ে বয়সে বড় হলেও মনটায় বাচ্চাদের মতোই। কথায় কথায় অভিমান আর আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় আমি রাগ করেছি। সে এগিয়ে এসে তুহির গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, কি বলছো এসব তুহি আপু? তোমাকে আমার বাসায় আসতে বারণ করব আমি? তাহলে এমন করিস কেন কথায় কথায়? নিশ্চয়ই আমি তোর বাসায় যাই, তোর ছেলেকে আদর করি, এটা তোর পছন্দ নয়? নমি ছলছল চোখ নিয়ে বলল। যার কেউ নেই তাকে বোধহয় সবাই এমন করেই, তাই না আপু? তুহি চমকে নমি তাকিয়ে হেসে ফেলল। এক হাতে ওকে ঝাঁকিয়ে বলল, এই মেয়ে, কাঁদছিস কেন? আমি মজা করছিলাম, তুই জানিস না আমি কেমন।
তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই, তাহলে এসব কেন বলো? কে বলেছে কেউ নেই? এই যে আদনান আছে, আর কি লাগবে তোর? নমি আদনানের দিকে তাকিয়ে ম্লান হাসল। সত্যিই তো, এই বাচ্চাটাই তো তার কলিজা। ওই তো এখন তার বেঁচে থাকার একমাত্র জ্বালানি। তুহি আদনানকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, চল আগে টেস্টগুলো করাই। ল্যাবের বয়দের বলে আমি নিজে স্যাম্পল কালেকশন আর এক্স-রের ব্যবস্থা ঝটপট করে দিচ্ছি। এর মধ্যে ওদের আবার হসপিটালে ঢুকতে দেখে আদনান তুহির কাঁধ থেকে মাথা তুলে বলল। তুই আদনান তুহি বলতে পারে না, তার উচ্চারণ হয়ে যায় টুই। তুহি ওর ডাক শুনে ওর গালে টুপ করে চুমু খেয়ে বলল। বল বাপ, তোর তুই শুনছে। আদনান হসপিটালের দিকে তাকিয়ে বলল। বাবা তুহি নাক মুখ কুঁচকে বলে উঠল। কি সারাক্ষণ বাবা বাবা করিস? হ্যাঁ, তোর মা তোকে আর কিছু শেখাতে পারলো না? এই বাপ ডাকটাই শেখালো, আর তুইও হয়েছিস বাবার পরাণ একদম। বলি, সে বাপ কি তোকে চেনে? নমি চুপসে যাওয়া মুখ নিয়ে মাথা নিচু করে নিল। তুহি আগে বহুবার বারণ করেছে এই বাবা ডাকটা না শেখাতে। নমি মানলে তো? নমির স্বামীর উপর তুহির ভীষণ রাগ, সুযোগ পেলে হাতছাড়া করে না সে। তুহি ওদের নিয়ে ল্যাবের দিকে চলে গেল। ল্যাবে গিয়ে বসতেই নমির আচমকা মনে ডাক্তার আজলান আজওয়াতকে নিয়ে ভাবতে বাধ্য হলো। মানুষটা একটুও বদলায়নি, আগের মতোই উদ্যত, আগের মতোই সন্দিহান। 3 বছর আগে বিয়ের 2 মাসের মাথায় আজওয়ানের এই রূপ দেখেছিল, যেটার কারণে আজ নমি আর তার ছেলের জীবন এমন দুর্বিষহ। এর মধ্যে টেস্টের জন্য আদনানের ছোট হাতটা থেকে যখন সিরিজ দিয়ে রক্ত নেওয়া হচ্ছিল, বাচ্চাটা ব্যথায় কুকিয়ে উঠে নমির গলা জড়িয়ে ধরল। নমি চোখ বন্ধ করে ফেলল। বাচ্চাটার পিঠে হাত বোলাতে বোলাতে সে ওকে শান্ত করার চেষ্টা চালালো। বেটা বলে ঠোঁট উঠলে কেঁদে ফেলল আদনান। নমি ওকে কোনো রকম শান্ত করলো। এই তো বাবা শেষ, আর ব্যথা নেই। টেস্ট স্যাম্পল নেওয়া শেষে তুহি আদনানকে একটা ললিপপ ধরিয়ে দিয়ে বলল। যা বাসায় ফিরে যা। রিপোর্টের জন্য তোকে কাল আর এই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে হসপিটালে এসে রোদে পুড়তে হবে না। আমি কাল বিকেলে ল্যাব থেকে নিজের রিপোর্টগুলো প্রিন্ট করে উপরে আজলান স্যারকে দেখিয়ে একেবারে ঔষধ লিখে নিয়ে তোর বাসায় চলে যাব। আচ্ছা। নমির ভয় হচ্ছে তুই যে সহজ সরল মেয়ে। আহিল যদি ওদের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, ও না গড় করে সব বলে দেয়। আহিলও কম চতুর না। নমি আমতা আমতা করে বলল। আপু শোনো, বল। ডক্টর যদি আদনানের বাবার ব্যাপারে কিছু জানতে চায়, তুমি কিন্তু কিছু বলবে না। তুই ভ্রু কুচকে বলল। আজলান স্যার কেন ওর বাবার ব্যাপারে জিজ্ঞেস করবে? আসলে আপু হয়েছে কি, উনি বাবার নাম জিজ্ঞেস করছিল, আমি নেই বলেছি। এ নিয়ে উনি বোধহয় সন্দিহান। আরে বোকা, ডক্টররা জাস্ট ফর্মালিটির জন্যই ফ্যামিলি হিস্ট্রি জানতে চাই। ওনার তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে এক পেশেন্টের বাচ্চার বাবার খোঁজে গোয়েন্দাগিরি করবেন। তুই ওকে আশ্বস্ত করে বাসায় পাঠালো। ডক্টর আজলান আজওয়াত একজন অত্যন্ত ব্যস্ত চাইল্ড স্পেশালিস্ট। চেম্বার শেষ হতেই তাকে আবার ইনডোর রাউন্ডে যেতে হলো। মাত্র ফিরে আসতেই আজলানের অ্যাসিস্ট্যান্ট শুভ এসে ওকে একটা সিরিয়াল শিফটের কপি এনে দিল। কিন্তু ততক্ষণে আগের সেই ঘটনা তার প্রত্যাহিক পেশাগত ব্যস্ততার নিচে চাপা পড়ে গেল। শিটটা দিতেই সে উদাসীন গলায় বলল। রেখে দাও ওখানে। আর পেশেন্ট আছে আজ? না স্যার, আজকের মতো পেশেন্ট দেখা শেষ। শুভর কথা শুনে আজলান আর শিটটার দিকে তাকালো না। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারের ব্যাকরেস্টে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করলো। প্রতিদিনের শত শত বাচ্চার কান্না, মা বাবাদের উদ্বেগ আর প্রেসক্রিপশনের ভিড়ে তার নিজের জীবনের চ্যাপ্টারগুলো ধুলোবালি জমে এক কোণায় পড়ে থাকে। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে মা লেখাটা ভেসে উঠতেই আজলান রিসিভ করে কানে দেয়। হ্যাঁ মা, বলো। আহিল, তোর চেম্বার শেষ হয়েছে বাবা। আজ কি বাড়ি ফিরবি নাকি আজ রাতেও হাসপাতালে রেস্ট করবি? মায়ের গলায় আকুতি শুনে আজলানের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। সে নরম গলায় বলল। না মা, আজ আর নাইট ডিউটি নেই। আমি আধা ঘন্টার মধ্যে বের হচ্ছি। তুমি খেয়ে নাও, আমি এসে একেবারে খাবো। ফোনটা রেখে আজলান উঠে দাঁড়ালো। অ্যাপ্রনটা খুলে হাতে ঝুলিয়ে নিজের গাড়ির চাবি হাতে নিল। করিডোর দিয়ে হেঁটে লিফটের দিকে যাওয়ার সময় দুপাশে নার্স আর ডিউটিরত ডাক্তাররা তাকে দেখে মাথা ঝুঁকিয়ে সালাম দিল। আজলানও হালকা মাথা নুইয়ে তাদের প্রতিউত্তর দিল। এটাই তার প্রত্যাহিক চেনা জীবন। হসপিটালের এই চেনা গন্ধ, চেনা বাস্তবতা, তার নিয়মের বেড়াজালে সে নিজেকে এমনভাবে বন্দি করে নিয়েছে যে কোনো কিছুই যেন সহজে তাকে স্পর্শ করতে পারে না।
সবাই তো ভাবে ডাক্তার হতে গিয়ে বোধহয় কসাই হয়ে গিয়েছে। সে নিজের গাড়ির ড্রাইভিং সিটে এসে বসলো। চারপাশটা হুট করেই বড্ড নিঝুম হয়ে গেল। গাড়ির এসি চালু করে সে ক্লান্তিতে স্টিয়ারিংয়ে হুইলে মাথা রাখলো। সারাদিনের খুনসুটিতে শরীরটা ভীষণ ম্যাজম্যাজ করছে। আর ঠিক তখনই নিজের অজান্তেই তার অচেতন মনে ভেসে উঠল একজোড়া নীল চোখ, যে চোখ দুটো তীব্র অভিমানে, অপমানে আর একরাশ আরতিতে তার দিকে তাকিয়েছিল। আজলানের কপালটা কুঁচকে গেল। সে সোজা হয়ে বসে মাথাটা দুলিয়ে ঝাঁকালো। নিজের এই অদ্ভুত অস্থিরতায় সে নিজেই বেশ বিরক্ত বোধ করল। কপালে হাত ঘষে বিড়বিড় করল, কি হচ্ছে এসব আমার? ওই চাহনিটা আজ এত চেনা লাগলো কেন? ঠিক এরকম তীব্র আর অচেনা একজোড়া চোখ। না, কিসের মিল? বলতে বলতে আজলানের চোখের কোণ দুটো রাগে আর তীব্র ক্ষোভে লাল হয়ে উঠল। একটা ক্ষত যা সে কঠোর পরিশ্রম আর ব্যস্ততায় চেপে রেখেছিল, তা যেন আজ এক মুহূর্তের জন্যই মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। সে স্টিয়ারিং হুইলে সজোরে একটা চাপড় মেরে নিজেকেই ধমকে উঠল, কার কথা ভাবছি আমি? মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নাকি আমার? ওই বেইমান ক্যারেক্টারলেস মেয়ের কথা আমি এখনো ভাববো, যে অন্য কারোর হাত ধরে আমার সংসার এক রাতে লাথি মেরে চলে গেল? কোনোদিনও না, আমি তার কথা ভাববো না। সে জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। ড্যাশবোর্ডের থেকে বোতল নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। সে একজন ডাক্তার, পেশাগত জীবনে এমন কত বিচিত্র পেশেন্ট আসে, সে কেন এত চিন্তা করবে? আজলান জোর করে মন থেকে সেই নীল চোখের চাহনিটা ঝেড়ে ফেলার চেষ্টা করে গাড়ি স্টার্ট দিল। দুপুরের সময়, বাইরে গরমের কারণে যান যায় যায় অবস্থা। ডাক্তার আজলান আজওয়াত মাত্রই ওয়ার্ড রাউন্ড শেষ করে নিজের কেবিনে ফিরেছেন। এসি ঠান্ডা বাতাসটাও গায়ে লাগতেই একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলে রাখা একটা ফাইলের দিকে হাত বাড়ালেন তিনি। ঠিক তখনই কেবিনের দরজায় কোনো নক না করেই হুট করে একজন ভেতরে ঢুকে পড়ল। আজলান ভ্রু কুঁচকে মাথা তুলতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা চেনা অবয়বটা দেখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তুলল। সামিয়া, তোকে বারবার বলেছি না আমার কেবিনে নক করে ঢুকবি? এই কথা সামিয়া নামক মেয়েটাকে প্রভাবিত করলো বলে মনে হলো না। উল্টো মেয়েটার মুখে চওড়া হাসি, পরনে অ্যাপ্রন, গলায় ঝুলছে স্টেথোস্কোপ। মেয়েটির নাম ডাক্তার সামিয়া রহমান, আজলানের মেডিকেল লাইফের বন্ধু এবং বর্তমানে এই হসপিটালেই গাইনোকোলজিস্ট ডিপার্টমেন্টে কর্মরত। অন্য কারোর সাথে না হোক, আজলানের সাথে তার গায়ে পড়া স্বভাব। সামিয়া এগিয়ে এসে আজলানের টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ল। নক করার ফর্মালিটি বন্ধুদের মধ্যে থাকে না ডক্টর রাহিল। আর এলাম কারণ জানি তুই একা থাকলে লাঞ্চ করতে ভুলে যাবি। আজ মা নিজ হাতে তোর পছন্দের বিরিয়ানি রান্না করে পাঠিয়েছেন। চল একসাথে লাঞ্চটা করা যাক। তার চোখে একরাশ ভালো লাগা আর অধিকারের ছোঁয়া। সে ব্যাগ থেকে একটা লাঞ্চ বক্স বের করে টেবিলের উপর রাখতে রাখতে বলল। আজলান সামিয়ার বাড়ির দেয়া লাঞ্চ বক্সটার দিকে এক পলক তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। মেয়েটার এই অতিরিক্ত অধিকার খাটানো বা গায়ে পড়া স্বভাবটা তার খুব একটা পছন্দ না। তবে পুরনো বন্ধু বলেই সে তিতামুখ হলেও মেনে নেয়। চেয়ারের ব্যাকরেস্টে পিঠ এলিয়ে আজলান গম্ভীর গলায় বলল, তোর মায়ের হাতের বিরিয়ানি পছন্দ করি তার মানে এই না যে তুই প্রতিদিন লাঞ্চের দোহাই দিয়ে আমার চেম্বারে এসে নিয়ম ভাঙবি। পেশাদারিত্ব আর বন্ধুত্বের মাঝে একটা লাইন থাকা উচিত, সামিয়া। সামিয়া আজলানের এই রাশভারী কথায় মোটেও দমে গেল না। সে চামচটা আজলানের দিকে এগিয়ে দিয়ে আলতো হেসে বলল, আহিল, তুই সারাক্ষণ নিজেকে এভাবে নিয়মের বেড়াচালে বন্দি করে রাখিস কেন বলতো? একটু রিল্যাক্স কর। এই নে, খাওয়া শুরু কর। আজলান কিছু বলবে তার আগেই আবার নক পড়ল। আজলান ভ্রু কুঁচকে তাকালো। এই সময় কে এসেছে? আজলান গলা উঁচিয়ে কামিন বলতেই গুটি গুটি পায়ে ভেতরে এলো তুহি। ওকে দেখে আজলান ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটাকে চেনা চেনা লাগছে। হঠাৎ কিছু মনে করার ভঙ্গিতে বলল, জান্নাতুল? তুহির পুরো নাম জান্নাতুল ফেরদৌস তুহি। হসপিটালের ল্যাবে টেকনোলজিস্ট হিসেবে তুহিকে চেনে, তবে তার পুরো নামটাই হসপিটালের অফিসিয়াল রেকর্ডে ব্যবহৃত হয়। তুহি একটু হেসে বলল, জি স্যার, আমি। আজলান ওকে বসতে বলল। তুহি এগিয়ে আসলেই চোখে পড়ল সামিয়াকে। সাথে সাথে তার কপালে ভাঁজ পড়ল। এই ডাক্তারকে সে চেনে। সারাক্ষণ আজলান স্যারের সাথে ঘেঁষে থাকার চিন্তা। ও বসতেই আজলান শান্ত স্বরে জিজ্ঞেস করল, হঠাৎ আমার কেবিনে? তুহি বিনীতভাবে একটু হেসে বলল, আসলে একটা রিপোর্ট দেখানো ছিল স্যার। তুহির কথা শেষ হওয়ার আগেই পাশে বসা সানিয়া হুট করেই ফুঁসে উঠল। কর্কশ গলায় বলে উঠল,
আই ক্যান্ট বিলিভ দিস। আপনি কি হসপিটালের ল্যাব টেকনোলজিস্ট হয়ে এইটুকু ম্যানার্স তো জানেন না যে এটা ডক্টরদের লাঞ্চ টাইম? পেশেন্ট দেখার একটা নির্দিষ্ট শিফট আছে, যখন তখন এভাবে কেবিনে ঢুকে করাটা বড্ড আনপ্রফেশনাল। সামিয়ার এমন চড়া আর অপমানজনক সুর শুনে তুহি ফর্সার মুখটা মুহূর্তের মধ্যেই রেগে থমথম করে উঠল। নিজের কাজ নিয়ে এরকম কথা তার কান ঝাঝা করে উঠল। ইচ্ছে করলো কড়া ভাষায় মুখের ওপর জবাব দিতে। আপু, আপনি গাইনোকোলজির ডক্টর হয়ে এই চাইল্ড স্পেশালিস্টের কেবিনে বসে প্রতিদিন লাঞ্চের নামে যে আদিক্ষেতা করেন, সেটা কতটা প্রফেশনাল? কিন্তু তুহি অনেক কষ্টে নিজের রাগটা হজম করলো। এই মহিলাকে তার একটুও সহ্য হয় না, তবুও ডক্টর বলে সম্মান করে চলে। আজলান কঠোর চোখে সামিয়ার দিকে তাকালো, তারপর তুহিকে বলল, হ্যাঁ জান্নাতুল, আপনি বলেন। সরি স্যার, আমি জানি এটা আপনার ব্রেক টাইম, কিন্তু পেশেন্ট একটা ছোট বাচ্চা, তার অবস্থা বেশ খারাপ। তাই আমি নিজেই ল্যাব থেকে রিপোর্টটা জেনারেট হওয়া মাত্রই নিয়ে এসেছি। সমস্যা নেই, কার পেশেন্ট এটা? স্যার, আপনারই, কিন্তু রোগী আজ আসতে পারেনি, তাই আমি এলাম। আচ্ছা, রোগীর নাম কি? রিপোর্টটা দেন। তুহি রিপোর্টটা এগিয়ে দিয়ে বলল। রোগীর নাম আজলান। রিপোর্টটা নিতেই নামটা কানে ঠেকল আজলানের। সে ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে চুপ করে গেল। রিপোর্ট চেক করে কিছুক্ষণ পর সে সামিয়ার দিকে তাকালো, যে এতক্ষণ ওদের দিকেই তাকিয়েছিল। তুই কি এখানে বসে থাকার জন্য এসেছিস? তোর রোগী নেই? সামিয়া বোধহয় অপমান বোধ করলো একজন ল্যাব টেকনোলজিস্টের সামনে তাকে এভাবে বলাটা। সামিয়া উঠে দাঁড়িয়ে বলল, রোগী আছে, কিন্তু সেটা সময় মতো। বে টাইমে রোগী বা রোগীর রিপোর্ট আমি দেখি না। শেষে কথাটা তুহির দিকে তাকিয়ে বলল। তুহি চুপ করে শুনল শুধু। এমনিতেই এই মহিলা আজলান স্যারের গায়ে পড়ে থাকে, যেটা দেখলেই মাথা খারাপ হয়ে যায় তার। আজলান শান্ত স্বরে বলল, এই প্রফেশনে টাইম বেটাইম বলে কিছু নেই সামিয়া। এমার্জেন্সি বলে কয়ে আসে না। আর আমাদের প্রফেশনটাও হয় এমার্জেন্সিতে। মানুষের সেবা প্রয়োজনেই করতে হয়, তোর সুবিধা মতো করলে তো হবে না। সামিয়া আর কিছু বলল না, থমথমে মুখে বেরিয়ে গেল কেবিন থেকে। তুহি মনে মনে দারুণ হেসে নিল। আজলান কিছু বলবে এমন সময় তুহির ফোন বেজে উঠল। আজলান সেই দিকে তাকাতেই তুহি স্ক্রিনটা অফ করে দিয়ে বলল, সরি, আপনি বলুন। আজলান তাকাতেই শুধু এন ওয়ার্ডটা দেখতে পেল। কে কল করেছে আর মাথা ঘামালো না। সে ঠান্ডা স্বরে বলল, পেশেন্ট আপনার কে হয়? বোনের ছেলে। অকপট উত্তর তুহির। আজলান ভ্রুকুচকে বলল, আপনার বোন আসলো না কেন তাহলে? তুই একটু ইতস্ত করে বলল, আসলে স্যার, আদনানের জ্বরটা আজ সকাল থেকে আবার একটু বেড়েছে। শরীরটা বেশ দুর্বল। এই রোদের মধ্যে অসুস্থ বাচ্চাটাকে নিয়ে হসপিটালে টানাটানি করতে বারণ করলাম। তুহির কথায় আজলানের কাছে নওমির কথাগুলোর বিশ্বাসযোগ্য মনে হলো এখন। সে নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে প্রশ্ন করল, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি স্যার, নিশ্চয়ই। আপনার বোনের হাজবেন্ড কোথায়? মানে উনি কি ওনাদের সাথে থাকেন না? তুহি একটা তাচ্ছিল্যের দীর্ঘশ্বাস লুকিয়ে মুখে ভীষণ স্বাভাবিক একটা অবয়ব ফুটিয়ে তুলল। একটু নিচু গলায় বলল, না স্যার, ওই কাপুরুষটা ওদের সাথে থাকে না। বাচ্চাটা দুনিয়াতে আসার আগেই ওদের সংসার ভেঙেছে। বাচ্চা যে আছে এটা জানে কি জানে না কে জানে। এই কথা শুনে পুরুষ হিসেবে তার অবচেতন মনে এক ধরনের কৌতূহল বা হয়তো এক চিলতে সূক্ষ্ম বিরক্তি জাগল। সে মনে মনে ভাবল, দায়িত্ব জ্ঞানহীন পুরুষের অভাব নেই এই দুনিয়ায়। যে নিজের সন্তানকে এভাবে ফেলে চলে যায় সে কেমন বাবা। কিন্তু মুখে বলল, কিন্তু আপনার বোন যে বলল সে বেঁচে নেই। ও এই পরিচয় মনে রাখতে চায় না বলে সবাইকে এটা বলে। আজলান আর কথা বাড়ালো না। সে প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বলল, কিছু মনে করবেন না, আসলে আমাদের হসপিটালে একটা সেফটি প্রোটোকল বা লিগ্যাল বিষয়ের ব্যাপার থাকে, সেটা তো জানিনি। কাল ওনার ওরকম অস্বাভাবিক আচরণ দেখে আমার কিছুটা খটকা লেগেছিল। জি, বুঝতে পেরেছি স্যার। আমি ওষুধ সব লিখে দিয়েছি, আপনাকে বোঝাতে হবে না আই গেস। না স্যার, আমি বুঝবো। আজ আসি। জি। তুই সালাম দিয়ে বের হয়ে গেল কেবিন থেকে। তুই কেবিন থেকে বেরিয়ে করিডোরে আসতেই একটা লম্বা শ্বাস ফেলল। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। এদিকে কেবিনের ভেতর আজলান একা হতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাচ্চাটার বাবার পরিচয় নিয়ে তার মনে ভেতরে খটকা আর সন্দেহটা তুহির কথায় পুরোপুরি কেটে গেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ধপ করে চেয়ারের ব্যাকরেস্টে পিঠ ঠেকালো।
তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটে উঠল। মনের ভিতরে জমে থাকা এক বিরক্তকর অতীত যেন তাকে আবার অবাধ্য করে দিল। নিজের অজান্তেই সে বিড়বিড় করে উঠল, দুনিয়ার সব ঠকে যাওয়া মানুষের গল্পগুলো কেন যেন একই রকম হয়। আজলান শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর নিজের বুকের ভেতরে চেপে রাখা ক্ষতটার উপর হাত রেখে সে আবার বিষণ্ণ সুরে বলল, অথচ দুনিয়ার নিয়মটা কত অদ্ভুত। যে ঠকায় সে দিব্যি ভালো থাকে, নিজের মতো করে বেঁচে থাকে, আর যে ঠকে যায় সে সারা জীবন এই দহন বুকে নিয়ে একা একা পুড়ে মরে, ঠিক যেমনটা আমি প্রতিদিন মরছি। আজলান নিজের উপরেই তীব্র বিরক্ত হয়ে মাথাটা ঝাঁকালো। জোর করে নিজের মন থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে টেবিল থেকে লাঞ্চ বক্সটা টেনে নিয়ে চামচটা হাতে তুলে নিল। নমি তাকিয়ে আছে আদনানের দিকে। বিছানার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে 2 বছরের ছোট্ট আদনান। জ্বরের ঘোরে বাচ্চার ফর্সা মুখটা কেমন লালচে হয়ে আছে। ছেলেটাও হয়েছে বাবার মতো। চেহারা যে কেউ দেখলে বলবে বাবা আর ছেলে একই। এই নিয়ে তার চিন্তার শেষ নেই। বিছানার এক পাশে বসে আছে তুহি। সে নমিকে বলল, যা 1 গ্লাস পানি নিয়ে আয়, কি যে গরম পড়েছে। নমি পানি এনে বলল, ডক্টর কি বললো? রিপোর্ট ভালো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব ঠিক। আর যে ওষুধ দিয়েছে এগুলো রেগুলার খাওয়াবি, তাহলেই হবে। আচ্ছা। বলেছিলাম আমার বাসায় ওঠ, শুনিস না কেন আমার কথা? না আপু, তুমি আমাকে যা সাহায্য করেছো সেটাই অনেক। আপন মানুষগুলো তো এতখানি করেনি আমার জন্য। তাই তো বোন মানতে পারিস না। আপু প্লিজ। আচ্ছা হয়েছে, তোকে এসব বলেও লাভ নেই। হতাশার শ্বাস ছেড়ে বলল তুহি। নমি আমতা আমতা করে বলল, ডক্টর কিছু জিজ্ঞেস করেছে? তুহি না জানার ভান করে বলল, কিসের ব্যাপারে? আদনানের বাবার। জিজ্ঞেস করেছিল তোদের সাথে থাকে নাকি। আমি ধুয়ে এসেছি ওই কাপুরুষকে। মানে হলো ডক্টরের সামনে ভালো মতো ধুয়েছি, সামনে তো আর পেলাম না ধোয়ার জন্য। কি বলছো তুমি? বললাম কাপুরুষটা তোদের সাথে থাকে না, আদনানের কথাও বোধহয় জানে না। নমি সরে গেল, আদনানের মাথার কাছে বসল। চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে। সেই ঝাপসা চোখে ভেসে উঠল তার অন্ধকার অতীতের খণ্ডাংশ। নূরজাহান নমি, বাবা মায়ের আদরের সন্তান। কিন্তু বয়স যখন 12 বছর, তার জীবনে নেমে আসে চরম অন্ধকার। হঠাৎ হারিয়ে ফেলে তার মাকে। বাবা মায়ের আদরের মেয়ে হুট করেই মাকে হারিয়ে বুঝতে পারেনি কি হয়েছিল। তার মা হার্টের রোগী ছিল। একদিন অসুস্থ হয়ে হুট করেই মারা যান তিনি। প্রথম দিকে সকলের শোকে আচ্ছন্ন থাকলেও পরবর্তীতে সবার মধ্যে পরিবর্তন আসে। নমির বাবার ওপর জোর করা হয় দ্বিতীয় বিয়ে করার। নমির বাবা রাজি ছিলেন না। তিনি ছিলেন নমির মায়ের প্রতি আসক্ত। এক নারী ছাড়া জীবনে অন্য দ্বিতীয় নারী ছিল না। এরপর নমির দাদি বারবার জোর করার পরও যখন মানছিল না, তখন তারা সকলেই উনাকে বলেছে ছোট্ট মেয়েটার দেখাশোনার জন্য হলেও একজন লাগবে। নমি তখন এসব সম্পর্কে জানতো না। এক পর্যায়ে নমির বাবাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে ফেলল। এরপর শুরু হলো অন্যরকম জীবন। নতুন একজন সদস্য আসলো, তার মন মতো চলতে হলো। নমি ভালো করে মনে আছে, সেই নতুন সদস্যের আগমনের পর থেকেই তার জীবনের চেনা পথটা কিভাবে পাল্টে যেতে শুরু করলো। তার সৎ মা প্রথম সবার সামনে খুব ভালোবাসার নাটক করলেও আড়ালে নমির প্রতি তার আচরণের এক ধরনের সূক্ষ্ম অবহেলা আর তাচ্ছিল্য স্পষ্ট হয়ে উঠত। বাবার সামনে যে নমি ছিল আদরের রাজকন্যা, বাবার অলক্ষ্যে সেই নমি হয়ে উঠল এক বাড়তি বোঝা। আর দাদুর বাড়ির মানুষগুলোও ধীরে ধীরে কেমন যেন পর হয়ে গেল। একসময় পাল্টে গেল বাবাও। সে না চাইতেও সৎ মায়ের প্রতিটা সত্য মিথ্যে সব কথা বিশ্বাস করত। মায়ের অভাবটা নমি প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে টের পেত। অবহেলা আর একাকিত্বের সেই অন্ধকার গলিপথ পেরিয়ে নমি যখন বড় হচ্ছিল, তখনই তার ধূসর জীবনের প্রথম আলোর মতো এসেছিল আজলান, আজওয়াত, আহিল। তখন সবে 19-এ পা দিয়েছিল নমি। একদিন আহিলের বাবা নমিকে দেখে পছন্দ করে। পরের দিন আহিলের মা আর আহিলকে নিয়ে চলে এলো প্রস্তাব নিয়ে। আহিল তখন 26 বছর বয়সী এক তরুণ, যে সদ্য ইন্টার্নশিপ করে হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছে। প্রথম দেখায় এই মায়াবী আর কিছুটা বিষণ্ণ নীল চোখের মেয়েটাকে ভালো লেগে গিয়েছিল আজলানের। নমি দেখেছিল এই বিয়েটা ভাঙার অনেক চেষ্টা করেছিল তার সৎমা। কারণটা সে জানে না। বিয়ে ঠিক হওয়ার পর নমি ভেবেছিল
নিজের ভাঙা মন আদলানের মতো এক টুকরো শক্ত আশ্রয় পেয়ে সে বুঝি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। সত্যি হয়েছিল তাই। আদলানের তীব্র অধিকার বোধ আর আগলে রাখার ক্ষমতা নমিকে তার সব হারানোর অতীত ভুলিয়ে দিয়েছিল, কিন্তু আস্তে আস্তে সেই ভালোবাসা মানুষটাই সবচেয়ে বেশি আঘাত দিতে শুরু করে, পাল্টে যেতে থাকে সকল অনুভূতি। আহিল আর নমির বিয়ের পরের জীবন নমির কাছে সুখের ছিল। ওদের দুজনের বন্ডিং ছিল খুব শক্ত। আহিল যেন নমিকে প্রতি মুহূর্তে চোখে হারায়। এত এত ভালোবাসা দেখে নমির চোখে পানি এসে যেত। নমির মা চলে যাওয়ার পর কেউ তাকে এভাবে ভালোবেসেছে বোধহয়। দীর্ঘ 60 বছর সৎ মায়ের অবহেলা আর বাবার উদাসীনতায় যে মেয়েটি এক ফোঁটা ভালোবাসার জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিল, তাকে আহিল যেন এক সমুদ্র ভালোবাসায় ডুবিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের 2 মাস পর হঠাৎ করে আহিলের আচরণে পরিবর্তন আসতে শুরু হয়। যেই আহিল নমিকে চোখে হারাতো সেই আহিল নমিকে সহ্য করতে পারত না। প্রতি মুহূর্তে অপমান অবহেলা করতে শুরু করে। কিন্তু কেন করে সেটা নমি জানতো না। কিছু বললেই তার উপরে আসতো কথার ঝড়, অপমান আর লাঞ্ছনা। আহিল তাকে চরিত্রহীন ট্যাগ দিতেও ভুলেনি। ঠিক কী কারণে এই ট্যাগ পেয়েছিল সেটা নমি আজও জানে না। আহিলকে প্রশ্ন করে উত্তর পায়নি সে। বিয়ের 2 মাস পর থেকে আহিলের মধ্যে পরিবর্তন দেখতে পায় নমি। সে ভেবেছিল আহিল হয়তো ব্যস্ত সময় পার করছে কিংবা কোনো কারণে ট্রেন্সড। সে এই ভেবে প্রথম কিছু না বললেও আহিল ওকে সম্পূর্ণ এড়িয়ে যেতে শুরু করলো। নমি কিছু বললে বা ওর কোনো কাজ করে দিলেই চিল্লাফাল্লা করতো। নমির মা বাবা নমিকে ভীষণ দেখতে পারত। আহিলের অবহেলা আর খারাপ ব্যবহার তাদের চোখে পড়েছিল, কিন্তু কিছু বলেও সে শুনতো না আর না কোনো জবাব দিত। একদিন রাতে যখন আহিল থমথমে মুখে ঘরে ফিরল, নমি ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে তার কোটটা টেনে নিতে গেলেই আহিল এক ঝটকায় তার হাত সরিয়ে দিত। তীব্র ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে কর্কশ কণ্ঠে বলতো, তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আমার ঘেন্না করে তোমার এই মায়াবী চেহারার আড়ালে লুকিয়ে থাকা আসল রূপটা দেখতে। নমি অবাক কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আমার অপরাধটা কি আহিল? আমি কি করেছি? কেন আপনি আমার সাথে এমন করছেন? অপরাধ? অপরাধ তো আমার, যে তোমার মতো একটা চরিত্রহীন ধোকাবাজ মেয়েকে নিজের ঘরের বউ করেছি। বাইরে দেখতে কত নিষ্পাপ, অথচ ভেতরে এত নোংরামি। ছি! নমি স্তব্ধ হয়ে গিয়েছিল ওর এমন কথা শুনে। কেউ যেন তার বুকে ছুরি চালিয়ে দিচ্ছে। একটা মেয়ের জন্য এর চেয়ে বড় লাঞ্ছনা, এর চেয়ে বড় মরণ আর কি হতে পারে? অথচ ঠিক কী কারণে, কার দেয়া কোন অপবাদের ভিত্তিতে সে এই কুৎসিত ট্যাগটা পেয়েছিল? নমি আজও তা জানে না। সেই দিন নমি চিৎকার করে কেঁদেছিল আর বারবার বলেছিল, আল্লাহর দোহাই লাগে আহিল, এভাবে মিথ্যে অপবাদ দেবেন না। আমি শুধু আপনাকে ভালোবেসেছি। আপনি ছাড়া কোনো পুরুষ আমার ত্রিসীমানায় আসেনি। আপনি আমায় ভুল বুঝছেন। কি করেছি আমি? কিসের ভিত্তিতে আপনি আমায় এইসব বলছেন? সেই দিনের পর আহিলকে হাজার প্রশ্ন করেও নমি কোনো দিন উত্তর পায়নি। নমি বারবার বলতো, আপনাকে তো জোর করা হয়নি আমায় বিয়ে করার জন্য, আর না তো আমাকে। দুজনের পূর্ণ সম্মতিতেই বিয়েটা হয়েছে। আপনি আর আপনার পরিবারই আমায় পছন্দ করেছিলেন। আমি কিন্তু আপনার কাছে আসিনি। তাহলে এইসব করার মানেটা কি? আহিল কোনো উত্তর দিত না, কিন্তু কথার বিষ ছাড়তেও ভুলত না। শেষ পর্যন্ত আহিল কোনো সুযোগই দেয়নি তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার। করবেই বা কী করে? আহিল কেন এমন করছে সেটাই তো জানতে দেয়নি। উল্টো আহিলের ব্যবহার দিন দিন আরও খারাপ হচ্ছিল। এর মধ্যে বিয়ের 4 মাসের মাথায় নমি জানতে পারে সে মা হতে চলেছে। খবরটা পাওয়ার পর নমির বুকটা আনন্দের বদলে এক তীব্র আতঙ্কে কেঁপে উঠল। আহিল যেভাবে দিন দিন পৈশাচিক আচরণ করছিল, যেভাবে তাকে প্রতি মুহূর্তে ঘৃণায় উগরে দিচ্ছিল, নমি মনে হলো আহিল হয়তো এখন তাকে আর সহ্যই করতে পারছে না। তার ওপর তাকে দেয়া হচ্ছে চরিত্রহীন অপবাদ। এই অবস্থায় আজলান যদি জানতে পারে এই খবর, তবে সে হয়তো এই সন্তানকে নিজের বলে স্বীকারই করবে না। উল্টো তীব্র আক্রোশে সে হয়তো বাচ্চার কোনো বড় ক্ষতি করে বসবে। তবে নমি প্রথমে ভেবেছিল সব অপমান ভুলে সে আহিলকে এই খবরটা দেবে। সন্তানের কথা শুনলে হয়তো আহিলের পাথরের মতো মনটা একটু গলবে। হয়তো সে শান্ত হয়ে নমিকে বুকে টেনে নেবে। সেই শেষ আশাটুকু বুকে নিয়ে একদিন রাতে আহিল ঘরে ফিরতেই নমি সমস্ত ভয়ডর উপেক্ষা করে তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। কাঁপা কাঁপা কণ্ঠে শুধু মৃদু স্বরে বলেছিল, আহিল, একটু শুনবেন?
একটা খুব জরুরি কথা বলার ছিল। আহিল তীব্র বিরক্ত আর ঘৃণার মুখ কুঁচকে তাকালো। এক ঝটকায় নমিকে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, তোমার মুখ থেকে কোনো কথা শোনার রুচি আমার নেই। তোমার ছায়াও আমার সহ্য হচ্ছে না আজ। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে এই ঘর থেকে তোমার অস্তিত্বটাই মুছে দিতে। এই সমাজ আর পরিবারের চাপের কথা ভেবে এখনো তোমাকে সহ্য করছি, নইলে কবে গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম। ব্যাস, নমি বুঝে গেল আহিলকে এখন এসব বলে লাভ নেই। নিশ্চয়ই আহিল অন্য কিছুতে জড়িয়ে গেছে। ঠিক পরের রাতে, যেদিন বাড়িতে কেউ ছিল না, নিজের সন্তানকে বাঁচানোর আশায় এবং নতুন একটা জীবনের আশায় এই সংসারের মায়া ছেড়ে বেরিয়ে আসে সে। কিন্তু ওই অভাগীর কোথাও জায়গা নেই। বাবার বাড়িতে গিয়ে দুদিনও টিকতে পারেনি সে। সেখানেও তার ভাগ্যে জুটল চরম ধিক্কার। সৎ মা তো দূর, নিজের বাবাও সেই দিন তাকে আশ্রয় দেয়নি, উল্টো ভাঙা গলায় বলেছিলেন, যে মেয়ে জামাইয়ের ঘর থেকে এভাবে মাঝরাতে পালিয়ে আসে তার এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই আমার মুখ পুড়িয়েছিস নমি। বাবার বাড়ির দরজাটা যখন মুখের উপর দড়াম করে বন্ধ হয়ে গেল, নমি তখন অথই সাগরে। মন চেয়েছিল তার নিজেকে শেষ করে দিতে। আহিলের কাছে যাওয়ার কোনো পথ ছিল না, আর থাকলেও সে যেত না। নমিরই এক কাজিন আবরার ওর ওই অবস্থার খবর শুনে ওদের বাড়ি আসে। আবরার ছিল নমির মায়ের দূর সম্পর্কের এক আত্মীয়। তবে মায়ের মৃত্যুর পর সেই সম্পর্কের সূত্রটাও প্রায় ছিঁড়েই গিয়েছিল। আগে নমির উপর অত্যাচার দেখে আবরারের ওর প্রতি মায়াই হতো, আর এখন ফিরে এসে শুনে সে এক প্রকার অবাকই হয়েছে। তার জানা মতে আদনান ভালো ছেলে আর নমিকেও খুব ভালোবাসে। নমিকে বিধ্বস্ত অবস্থায় দেখে সে কোনো প্রশ্ন না করেই বলল, তোকে আমার বাড়িতে তো নিয়ে যেতে পারবো না, জানিসই তো। একে লোকের এক এক কথা, তবে তোকে আমি একজনের কাছে সেফ রাখতে পারবো। নমি উত্তর দেওয়ার অবস্থায় ছিল না। সে তখন সমুদ্রে হাবুডুবু খাওয়ার অবস্থায়। আবরার তাকে নিয়ে গেল তুহির কাছে। তুই তখন মাত্র পড়াশোনা শেষ করে এই শহরে একটা ছোট্ট ফ্ল্যাটে ভাড়া নিয়ে একা থাকতো। একটা হসপিটালে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে স্ট্রাগল করছিল। আবরার ওকে আগেই বলে রেখেছিল। তারপরেই সেই দিন ওকে নিয়ে গেল। পরের দিন সকালে যখন নমি কেঁদে কেঁদে সবটা তুহিকে জানায়, তখন সে নমিকে জড়িয়ে ধরে দৃঢ় কণ্ঠে বলেছিল, ওই কাপুরুষ মানুষের কাতারেই পড়ে না। তুই একদম ঠিক করেছিস ওই নরক থেকে পালিয়ে এসে। তুই এই বাচ্চাকে জন্ম দিবি নমি, আর আমি তোকে সব রকম সাহায্য করব। বাবার পরিচয়ের দরকার নেই, দেখব কোন সমাজ তোকে আটকায়। তো যতদিন ইচ্ছে ততদিন তুই আমার কাছে থাকবি। সেই থেকে আজ 3টা বছর কেটে গেছে। মাথা গোজার ঠাঁই দেয়ার থেকে শুরু করে জেলে বাড়ি খরচ, বাচ্চার যত্ন, সব কিছুতে তুহি নিজের জীবনের সবটুকু উজাড় করে দিয়েছে। নিজের আপন রক্তের মানুষগুলো যেখানে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেখানে এই দুঃসম্পর্কের আপুটাই নৌমির বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠেছিল। তুহিরও তার বাবা ছাড়া কেউ ছিল না। আপন মানুষের আসল রূপ দেখে তারাও নমির মতো অবস্থা। নমি পড়াশোনায় খুব ভালো ছিল। বিয়ের পরও আহিল ওকে ভার্সিটিতে ভর্তি করেছিল। কিন্তু এই কাহিনীর পর ওর পড়ালেখা বন্ধ। কিভাবে কি করবে বুঝতে পারছিল না। তুহির চেনা এক কলেজে ওকে ভর্তি করায় এবং সব জানিয়ে তাকে বিনামূল্যে পড়ার সুযোগ দেয়। এর মধ্যে নমি প্রথমে টুকটাক টিউশন করত, যেন কিছুটা নিজে চলতে পারে। কিন্তু আদনান হওয়ার আগে ছেড়ে দেয় সব। আদনান হওয়ার পর কয়েক মাসও সে দূরে ছিল সব কিছু থেকে। তখন তার জগৎ ছিল শুধু তার ছেলে। একটা পর্যায়ে চিন্তা করলো, এভাবে বসে থাকলে তো হবে না। তাই তুহি আর ও খোঁজ খবর নিয়ে একটা কিন্ডারগার্টেন স্কুলে টিচারের জব নেয়। তখন তার অনার্সও শেষ হয়নি, ফলে ভালো কোথাও চাকরির সুযোগ পাচ্ছিল না। কিন্তু এই যে চেনা যে কলেজে বিনামূল্যে পড়ার সুযোগ পেয়েছিল, সেই কলেজেরই এর সুপারিশে কিন্ডারগার্টেনে পড়ানোর সুযোগ পেয়েছে। এতে ওর আর আদনানের ভালোই চলে যায়। এর মধ্যে তুহির বিয়ে হয়ে যায়। তুহি ওকে বলেছিল ওর সাথে থাকতে, কারণ তুহির হাজবেন্ডের সাথে শহরের, কিন্তু নমি রাজি হয়নি। তুহি মাঝে মাঝেই এসে ওদের দেখে যায়। এভাবেই যাচ্ছে জীবন। আজ উঠি। তুহির কথায় ধ্যান ভাঙল নমির। সে বলল, আরে কিছুক্ষণ থাকো, আদনান উঠুক তারপর যেও। ছেলেটা প্রায় তোমাকে খোঁজে। ছেলেকে নিয়ে আসতে পারিস না আমার বাসায়? বের হতে ইচ্ছে হয় না বাসা থেকে। স্কুল না থাকলে বেরই হতাম না। তুহি কিছুটা সন্দেহের দৃষ্টি তাক করে বলল, একটা কথা বলতো। কি? আদনান দুদিন ধরে তার বাবার কথা বেশি বলছে না? হঠাৎ এমন করার কারণ কি?
নমি থতমত খেয়ে গেল। সে চায় বলতে, কিন্তু কেন যেন আজলানের কথা কাউকেই বলতে ইচ্ছে হয় না তার। ও তো সবসময়ই এমন করে, আর নতুন কি? তুই মনে মনে ভাবল। এই মেয়ে কোনো দিনও আমার সামনে মুখ খুলবে না, বেকার খাটনি। সে উঠে দাঁড়িয়ে বলল, আসছি আমি, আদনানের আপডেট জানাস আমাকে। আদনানকে একটু আদর করে বেরিয়ে গেল তুহি। নমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বসে রইল সেভাবেই। সপ্তাহখানেক পর ব্যস্ত রাস্তা ধরে ডাক্তার আজলান আজওয়াদ আহিলের গাড়িটা ছুটে চলছিল হসপিটালের দিকে। ড্রাইভিং সিটে বসে আজলান এক হাতে ছিল স্টিয়ারিং এ, অন্য হাতটা কপালে। ইদানিং মনটা তার ভীষণ বিক্ষিপ্ত থাকে। হাসপাতালের কাছাকাছি আসতেই আহিলের চোখ গেল ফুটপাত ধরে হেঁটে যাওয়া একটা যুগলের ওপর। কেমন যেন চেনা চেনা লাগছে। সে ভ্রুকুচকে বিড়বিড় করল। এদের কোথায় যেন দেখেছি। সে গাড়ির গতি কমিয়ে গ্লাস দিয়ে দেখার চেষ্টা করছে। ভালো করে তাকাতেই কপালে রগগুলো ফুলে উঠল। হাত দুটো ক্রমশ মুঠো করে নিল। ফুটপাতের উপর হেসে হাত ধরে হাঁটছে তুহি আর আবরার। ওদের ওভাবে হাসি মুখে চলতে দেখে আজলানের চোখের মণি দুটো রাগে আর তীব্র আক্রোশে সংকুচিত হয়ে গেল। ওর চোয়াল শক্ত হয়ে উঠল। বুকের ভেতর চেপে রাখা একটা জ্বলন্ত আগ্নেয়গিরি যেন এক লহমায় জেগে উঠল। অতীতের একটা কুৎসিত অধ্যায় তার চোখের সামনে ভেসে উঠতেই গাড়ির ভেতরের এসি চলা সত্ত্বেও আজলানের কপাল বেয়ে এক ফোঁটা ঘাম ঝরে পড়ল। এতকাল খেয়াল না করলেও হুঁশ আসতেই তুহিকে দেখে রাগের পাশাপাশি এক বিস্ময় দানা বাঁধল। ওরা দুজন মুহূর্তেই যেন হিসাব গরমিল লাগছে তার। আরেকবার তাকিয়ে চোখমুখ শক্ত করে গাড়ি ফুল স্পিড দিয়ে শো করে ধুলো উড়িয়ে করে চোখের আড়াল হয়ে গেল। আজলান কেবিনে পায়চারি করছে। মাথার ভেতরে সব এলোমেলো লাগছে তার। কোনো মতে কাজে মনোযোগ দিতে পারছে না। তার মাথার ভেতরের শিরাগুলো যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে তুহি সবেমাত্র হসপিটালে এসে ল্যাবের দিকে যাচ্ছিল। তখনই আজলানের পিয়ে এসে তুহিকে জানালো আজলান তাকে কেবিনে যেতে বলেছে। তুহি কিছুটা অবাক হলো। আজলান হঠাৎ তাকে জরুরি তলব করছে কেন? তবু সে গেল। ল্যাবের দিকে না গিয়ে পথ পাল্টে হাঁটা দিল আজলানের কেবিনের দিকে। আজলানের কেবিনের সামনে গিয়ে সে নক করল। মনের ভিতর কেমন যেন ভয় হচ্ছে তার। কিসের ভয় বুঝতে পারছে না। কাম ইন। গম্ভীর কণ্ঠে তুহি একটা ঢোক গিলে ভেতরে ঢুকল। তুহি কিছুটা হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, স্যার ডেকেছিলেন আমায়? এনি প্রবলেম? না, বসো, একটা কথা আছে। তুহি এসে সামনের চেয়ারে বসলো। আজলান প্রথমেই সরাসরি প্রশ্ন করল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, সরাসরি উত্তর দেবেন। বাইরে আপনার সাথে একজন ছেলেকে দেখলাম, সেটা কে? আজলানের এমন সরাসরি প্রশ্নে সে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। হঠাৎ এমন প্রশ্ন কেন করছে? কোন ছেলে স্যার? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আসার সময় আপনার সঙ্গে একজন ছেলেকে দেখলাম, খুব সম্ভবত আবরার নাম। অ্যাম আই রাইট? তুই অবাক কণ্ঠে বলল, আপনি আবরারকে চেনেন? ইয়েস। ইনি আপনার কে হয়? তুই এবার হেসে বলল, আরে আবরার, আপনি ওর কথা বলছেন? আবরার আমার হাজব্যান্ড। আজলান বিস্ফোরিত চোখে তাকালো, যেন সে তুহির কথা বিশ্বাস করতে পারছে না। আর আজলানের এমন ব্যবহারে তুহি বুঝতে পারল না আজলান এসব কেন জিজ্ঞেস করছে। আজলানের যেন দুনিয়া ঘুরছে। সে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টায় আছে। নিজেকে সামলে নিয়ে নিজের রূপে ফিরে বলল, আপনাদের বিয়ে হয়েছে কত বছর? সত্যি বলতে স্যার, আবরার আর আমার সম্পর্ক 5 বছর, আর বিয়ে 2 বছর। 5 বছর? জি। আজলান হিসাব মিলানোর চেষ্টায় চুপ থাকলো ক্ষণিক্ষণ। মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল সেই চোরের মতো চেয়ে থাকা রহস্যময়ী নীল চোখ দুটো। সব গড়বড় লাগছে এই মেয়ে আর, কিন্তু এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? আজলান হুট করে শান্ত কণ্ঠে প্রশ্ন করে বসল, সেদিন আপনি যা রিপোর্ট নিয়ে এসেছিলেন আদনান, সে সত্যি আপনার বোনের ছেলে? ওর মা আপনার বোন হয়? মিথ্যে কেন হতে যাবে? আপনার বোনের পুরো নাম কি জানা যাবে? তুই যেন এরই অপেক্ষা করছিল। সে তাচ্ছিল্যের সাথে জিজ্ঞেস করলো, স্যার আপনি ওর আর আবরারের কথা কেন জানতে চাইছেন? আদলান একই রকমভাবেই জবাব দিল। দরকার আছে তাই জানতে চাইছি। তুই কঠোর গলায় অকপটে উত্তর। নূরজাহান নওমি। মুহূর্তে স্তব্ধ হলো আজলান। একে একে সব হিসাব মিলে গেল। দুনিয়া কিছুক্ষণের জন্য ঘুরে উঠল তার। একটা চেনা ব্যথায় তার বুকের বাম পাশটায় এক তীব্র মোচড় দিয়ে উঠল।
তবে সে নিজেকে সামলে নেয়ার চেষ্টা করে। তার দুলতে থাকা দুনিয়াকে এক প্রকার জোর করে স্থির করলো। বড় বড় শ্বাস নিয়ে বলল, নওমি? নওমিকে আপনি কোথায় পেলেন? নওমির তো কোনো বোন ছিল না। আপনি কিভাবে ওর বোন হতে পারেন? তুহি বাঁকা হাসলো। আপনি নওমিকে কিভাবে চেনেন স্যার? ওর অফিসিয়াল নাম তো নূরজাহান। চিনি কোনোভাবে। আপনি আমাকে ওনার ঠিকানাটা দিন। ওর ঠিকানা কেন আপনাকে দিব? আজলান একটু হেসে বলল, কার সাথে কোথায় কেমন সংসার করছে দেখতে হবে না? এতক্ষণ নিজেকে আটকে রাখলেও এবার তুহির রাগের মাত্রা ছাড়ালো। লোকটা সরাসরি নমির দিকে আঙ্গুল তুলছে। নমিকে নিয়ে করা এমন ইঙ্গিতপূর্ণ বাঁকা মন্তব্যে তুহির ভেতরের দাহ আগ্নেয়গিরির মতো জ্বালিয়ে দিল। এতদিন ধরে চেপে রাখলেও আজ আর পারল না। সে টেবিলে এক হাত চাপড়ে আজলানের দিকে কঠোর চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সংসার? কার সাথে কেমন সংসার করছে সেটা দেখার আপনি কে ডক্টর আজলান আজওয়াদ? কোন সাহসে আপনি আমার সামনে নওমির নামে বাজে কথা বলছেন? আপনার মতো কাপুরুষের মুখে এটা মানায় না। আজলান অবাক কণ্ঠে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? নিজের স্ত্রীকে 3 বছর আগে সংসার ছাড়তে বাধ্য করেছিলেন, ভুলে গেলেন এত সহজে? নিজের কাপুরুষতার কথা মনে নেই? ভুলে গেলেন? নিজের স্ত্রীকে পৈশাচিক লাঞ্ছনা করতেও দ্বিধা করেননি। একটু থেমে আজলানের বিস্ফোরিত দৃষ্টি উপেক্ষা করে তুহি আবার বলল, আপনি জানতে চেয়েছিলেন না ও আমার বোন কিভাবে হয়? আমি ওর রক্তের কেউ নয়, ওর সাথে আমার আত্মিক সম্পর্ক। আপনি আর ওর নিজের রক্তের মানুষগুলো সমাজের ভয়ে যেদিন ওকে মাঝরাতে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আমি ওকে মরতে দিইনি। ও নরক থেকে পালিয়ে আসার পর আমি ওকে নিজের বুকে টেনে নিয়েছিলাম। আর আপনি এখন ঠিকানা জানতে চাইছেন? আজলান যেন কথা বলতে ভুলে গিয়েছে। তুহির কণ্ঠস্বর আরও বেশি কঠিন হলো এবার। চোখে চোখ রেখে বলল, একটা কথা কান খুলে শুনে রাখুন ডক্টর আজলান। ও আজ যেখানে আছে, যেভাবে আছে, নিজের সন্তানকে নিয়ে খুব ভালো আছে। অনেক কষ্ট সহ্য করে তিল তিল করে নিজের জীবনটা সাজিয়েছে নওমি। ওর ওই শান্ত জীবনে আপনার মতো একটা বিষাক্ত মানুষের ছায়াও আমি আর পড়তে দিব না। ঠিকানা তো দূর, ও ত্রিসীমানায়ও যাওয়ার অধিকারও আপনার নেই। আপনি যদি কোনো দিন ওনার সামনে যাওয়ার চেষ্টা করেন, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আজলানের আর কিছু বলার সুযোগই দিল না তুহি। হনহনিয়ে কেবিনের বাইরে চলে গেল। এইদিকে আজলান যেন ধাক্কা সামলে উঠতে পারছে না এখনো। কি বলে গেল মেয়েটা? নওমিকে আমি সংসার ছাড়তে বাধ্য করেছি? নওমি কার সাথে আছে? কেন চলে এসেছে সে আমার অত্যাচারে? কিন্তু নওমি তো নিজে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিল। অন্তত 3 বছর আগে তার সামনে সাজানো প্রতিটা প্রমাণ, প্রতিটা বেনামি চিঠি আর চারপাশের মানুষের, চারপাশের পরিস্থিতি যে জাল, তা তো সেই কুৎসিত সত্যিই সাক্ষ্য দিচ্ছিল। নিজের মাথার চুল খামচে ধরল সে। একটা স্মৃতি তার মস্তিষ্কে হানা দিচ্ছে। কিছুতেই সামলে উঠতে পারছে না। নিজেকে কাঠগড়ায় দাঁড় করাবে নাকি নমিকে? এতদিন যে ভেবে এসেছে তার পরিস্থিতি অনুযায়ী সে ঠিক, আর আজ তুহির মুখে সে যা শুনল তা যেন এই মুদ্রার এক পাশের বিপরীত পিঠ। নমির সামনে পরিস্থিতি ছিল সম্পূর্ণ অন্যরকম, আর আজলানের সামনে অন্যরকম। দুটি সত্যের মাঝখানে এক বিশাল অন্ধকার খাত। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল আদনানের মায়াবী মুখটা। আধো আধো বুলিয়ে বাবা বলার মুহূর্তটা। নমি যদি কারো সাথে নাই যায় তাহলে আদনান নিজের সন্তানকে নিয়ে খুব ভালো আছে। তুহির এই কথাটা আজলানের কানের পর্দায় কামানের গোলার মতো আছড়ে পড়ল। আদনান তার মানে তার নিজের সন্তান? কিন্তু নমি এত পরিবর্তন? এই নমি আগের নমি নয়। না হয় এক দেখায় সে চিনতে পারল না। আজলান মাথা ঠান্ডা করার চেষ্টা করে উঠে দাঁড়ালো। এখন এইভাবে ভেঙে পড়লে চলবে না। তাকে সত্যিটা জানতে হবে। সবটা জানার দরকার। কি ঘটেছিল আসলে? যা তুহি বলে গেল নাকি যা সে ফেস করেছে, স্বচক্ষে দেখেছে? সে হুট করে জাদুকরের মতো নমির ঠিকানায় পৌঁছে যাবে না। তুহিও তাকে কিছু বলে না। নমি যে তার থেকে পালিয়ে বেড়াতে চাইছে এটা সে ভালো করেই বুঝতে পারছে। তাই তাকে ঠান্ডা মাথায় প্রফেশনাল সূত্র ধরে এগোতে হবে। আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিনের সোফাটায় হেলান দিয়ে বসলো। সিলিংয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, মাঝের সত্যটা আসলে কি? নমি বিছানার এক পাশে বসে নাক টানছে। সামনে নির্বিকারভাবে ঝালমুড়ি খাচ্ছে তুহি। উপরে নির্বিকার হলেও ভেতরে ভেতরে ফেটে পড়ছে সে। নমিও আগ বাড়িয়ে কিছু বলছে না, কারণ
বললে সে নিজেই তুহির গরম আবহাওয়ার শিকার হবে। আর ছোট আদনান একবার মায়ের দিকে একবার তুহির দিকে আগ্রহ নিয়ে তাকাচ্ছে। একটু পর তুহি বিরক্ত মুখে ধমকের সুরে বলল, আই থাম, ফ্যাচ ফ্যাচ করে কাঁদা বন্ধ কর। নমি কিছু না বললেও আদনান চটে গেল। তার মাকে বকা দেয়। সে চোখ গরম করার ভঙ্গি করে বলল, তুই বপাপ। তুহির ওপর আদনানের এই পিচ্চি ভয়েসের তেজ দেখে নমি চোখের জল টপ করে মুছে হুট করে হেসে ফেলল। তুই হাতে থাকা ঝালমুড়ির ঠোঙ্গাটা পাশের টেবিলে রেখে আদনানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওরে আমার আদুরে, মাকে একটু ধমক দিয়েছি বলে খালামণিকে বকা দিচ্ছিস? তোর মা তো খারাপের খারাপ, বকা না দিয়ে কি করব? আই এদিকে আয় দুষ্টু। আদনান কিন্তু সহজে গলল না। সে নমির গায়ের সাথে আরও একটু লেপটে গিয়ে মুখটা ঘুরিয়ে নিল, যেন সে রেগে যাচ্ছে। তুহি একটু হাসলো তার কাণ্ডে, তারপর সরাসরি তুহির দিকে তাকালো। ওর চাহনি দেখে নওমির চোখ নামিয়ে নিল। তুহি রাগ আর অভিমানে উঠে দাঁড়ালো, আদনানের দিকে তাকিয়ে বলল, আসি হ্যাঁ, আমাকে মনে পড়লে তোর মাকে বলিস আমায় কল দিতে। নমি তড়িঘড়ি করে ওর হাত টেনে ধরে বলল, চলে যাচ্ছ কেন? থেকে কি করব? যা সুখে দুঃখে 3টা বছর ছায়ার মতো পাশে থাকলাম, সেই যখন আমাকে বিশ্বাস করতে পারলো না, পর ভেবে এত বড় সত্যিটা লুকিয়ে গেল, সেখানে থাকার আর কি দরকার আছে আমার? কি বলছো তুহি আপু? আমি তোমায় বিশ্বাস করি না। এত বড় কথা লুকালি কেন তাহলে? নমি চুপ করে আছে। একটু পর মিনমিন করে বলল, তুমি কিভাবে জেনেছো যে ওই আদনানের বাবা? তুহি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি হাসপাতালে জয়েন করার পর থেকেই তো ওনাকে চিনতাম, কিন্তু তুই আমাকে জানাসনি। আদনান যখন কয়েক মাস আগে খুব বেশি অসুস্থ হয়েছিল, তোর মনে আছে? আমি ওর চিকিৎসার জন্য সব টেস্ট আর রিপোর্টের ফাইলগুলো এক জায়গায় গোছাচ্ছিলাম। সেদিন তুই ছিলি না বলে আমাকে নিতে বলেছিলি। সেদিন আমার হাতে ওর বার্থ সার্টিফিকেটটা চলে আসে, যেটা তুই তোর আলমারির কাপড়ের ভাঁজে খুব গোপনে লুকিয়ে রেখেছিলি। আমি কৌতূহলবশত সেটা খুলেছিলাম নওমি, আর সেখানে বাবার নামের জায়গায় স্পষ্ট লেখা ছিল আজলান আজওয়াদ আহিল। আমি শিওর ছিলাম না এই আজলান ডক্টর আজলান কিনা, তাই তোকে জিজ্ঞেস করেছিলাম ওর বাবার পেশা। তুইও উত্তরে বলেছিলি ডক্টর, তারপর শিওর হলাম। নমি অবাক হলো। এতগুলো দিন ধরে তুহি সবটা জেনেও চুপচাপ ওকে বুঝতে দেয়নি কিছুই। তুই এবার নিচু সরে অত্যন্ত অভিমানী কণ্ঠে বলল, তোর মনে আছে নওমি, আমি কতবার এসে তোকে ডক্টর আজলানের প্রশংসা করেছি? বলেছি আমাদের হসপিটালের চাইল্ড স্পেশালিস্ট ডক্টররা কত ভালো, কত রাশভারী, কত ট্যালেন্টেড। তুই দিনের পর দিন আমার মুখে ওনার ইচ্ছে মতো প্রশংসা শুনলি, ওনার গুণগান শুনলি, অথচ একটা বারও তোর মুখটা খুললি না, একটা বারও বললি না, তুই আপু তুমি যার প্রশংসা করছো সেই আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। কেন বলিসনি নওমি? আমি কি তোর এতটাই পড়ছিলাম? তুহির এই তীব্র উপেক্ষা আর অভিমানী কথাগুলো তীরের মতো নমির বুকে গিয়ে বিঁধল। সে ফুপিয়ে উঠে বলল, আমি তোমাকে পর ভাবি না আপু। তুমি আমার জন্য যা করেছো অন্য কোনো মানুষ করেনি এমনটা। কিন্তু ওই নামটা আমার জীবনের একটা অভিশাপ। আমি প্রথমে ভাবতে পারিনি আহিল আর তোর হসপিটালের ডক্টর আজলান একই মানুষ হবে। আমি যখন কদিন আগে আদনানকে নিয়ে গিয়ে প্রথম জানতে পারলাম ও হসপিটালের ডক্টর, আমি তখন খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বলবো, কিন্তু আমি পারিনি। তুহিরা গলে গেল অনেক আগেই। সে ওকে সান্ত্বনা দিয়ে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না, বুঝেছি আমি। আজ ইচ্ছে মতো রাগ দেখিয়ে এসেছি। আমার কাছে তোর ঠিকানা চাইছে, আবার আবরারকে নিয়ে জেরা করছে তোর সম্পর্কে। এসব শুনে মাথা ঠিক ছিল না আমার। চিন্তিত মুখে তাকিয়ে আছে নমি। তুহি বিরক্ত হয়ে যাচ্ছে। এই মেয়েটা এমন করছে কেন? সে রাগ দেখিয়ে বলল, সমস্যা কি তোর? এমন করছিস কেন? আপু তুমি কি করে এসেছো? ওনাকে সব জানিয়ে দিয়েছো? তো কি হয়েছে? এবার কি হবে উনি যদি আমাদের খোঁজ করে? দেখি কি করতে পারে। আজ যা বলে এসেছি এসবে কি ফল হবে আমি জানি না। আমার না খুব ভয় করছে। তুই কেন ভয় পাবি? যা হবে সরাসরি হবে। আর কত লুকিয়ে পালিয়ে বেড়াবি? তোর পালিয়ে বেড়ানো দেখে উনি ধরে বসে আছে তুই অন্য কারোর সাথে সংসার পেরেছিস। নমি অবাক হলো না। সে জানে আজলান এমন কিছুই ভাববে। ওর সন্দেহের কথা আর নাই বা বলল, কিন্তু আপু এখন কি হবে?
কিছুই হবে না। তুই এত ভয় পাস দেখেই তোকে সবাই দুর্বল ভাবে। একটু শক্ত হ নমি। নমি ঠোঁট চেপে বলল, আমার নিজের কিছু নিয়ে চিন্তা নেই আপু, কিন্তু আদনানের কথা যদি জানতে পারে, ওকে যদি নিয়ে যেতে চায়, আমি কিভাবে থাকবো? আদনান ছাড়া আমার কেউ নেই। মগের মুল্লুক নাকি? চাইবে আর দিয়ে দিব আমরা? কিসের অধিকার ওর কিসের অধিকার ওর আদনানের উপর? আদনান যে ওর ছেলে এটাও জানে না। ওই ব্যাটার জানার দরকারও নেই, যেখানে ইচ্ছে মরুক। নমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি বুঝতে পারছো না আপু, উনি কতটা প্রভাবশালী। আজলান যদি কোনোভাবে জানতে পারে আদনান ওনারই সন্তান, তবে উনি আইনিভাবে হোক কিংবা নিজের ক্ষমতার জোরে আদনানকে আমার বুক থেকে কেড়ে নিতে 1 সেকেন্ডও ভাববে না। তবে তুই ভ্রুকুচকে প্রশ্ন করে বলল, তবে এখানে একটা গোলমাল আছে। যদি উনি এই 3 বছরে বিয়ে করে, তাহলে আমার কোনো ভয় নেই আদনানকে হারানোর। উনি বিয়ে করেছে কিনা এ খবর তো কারো কাছে পাইনি। নমি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বিয়ে করবে না আবার? আমি তো বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, তাই তো আমাকে না পারছিল ফেলে দিতে আর না পারছিল বেঁধে রাখতে। গলার কাটা হয়ে বিঁধেছিলাম আমি বেরিয়ে আসার পরই বিয়ে করার কথা। কি বলছিস এইসব? তোকে তো আসলান সন্দেহের বশে কথা শোনাতো বলতি। কথা শোনানোর অজুহাত যে সেটা নয়, তা কিভাবে বলবো তুই আপু? মানে পুরনো জিনিস ওনাদের বেশি দিন ভালো লাগে না, তাই আমাকে ভালো লাগেনি। ওনাদের ভালো লাগে উচ্চশিক্ষিতা বড়লোক মেয়ে, আমি তো তেমন নই। তাই আমাকে রাস্তা থেকে সরানোর উদ্দেশ্যে হয়তো সন্দেহকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে। তুই হতভম্ব। এখন ঘটনা তো পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। যদি সত্যিই তাই হয়, তাহলে আজলান কেন এত বছর পর নমির কথা জানার পর খোঁজ করবে? সত্যি অপমান করার জন্য, নাকি আদনানের জন্য, নাকি অন্য কোনো কারণে? তুহিকে চুপ থাকতে দেখে নমি ওর হাত টেনে বলল, কি ভাবছো? কিছু না। শোন, সাবধানে থাকিস। আমি আজ আসছি। আবরার তাড়াতাড়ি ফিরবে আজ। কালকে আমি আবার আসবো। কিন্তু আপু, উনি যদি সত্যি খুঁজে নিয়ে চলে আসে? নমি, তুই এখনও সেই আগের ভীতু মেয়েটাই রয়ে গেলি। তুই যে বলছিস ও আদনানকে কেড়ে নেবে, কিভাবে নেবে? আজওয়াদ একজন ডক্টর হতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে তো নয়। আর তুই একা নোস নওমি। আবরার আর আমি তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। আমি আর পালাতে চাই না আপু, কিন্তু আমি ওনার মুখোমুখি হওয়ার শক্তিটাও এখনো নিজের ভেতর খুঁজে পাচ্ছি না। তোকে ওনার মুখোমুখি হতে কে বলেছে? ও তোকে খুঁজে পাক, তারপর দেখা যাক। এত চিন্তা করিস না। তুহি বেরিয়ে গেল, রেখে গেল চিন্তিত নওমিকে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে আদনানকে বোধহয় হারাতে বসেছে সে। প্রতিবার নিজেকে দোষী মনে হচ্ছে। তুহিকে আগে বলে দিলে ওকে সাবধান করে দেয়া যেত যেন, তাদের কথা না বলে। তাহলে নিশ্চয়ই এত কিছু হতো না। আদনান গুটি গুটি পায়ে মায়ের কাছে এসে ডাকল। মা। এই আদরে ডাকে যেন নমির সব চিন্তা দূর হয়ে গেল। সে আদনানকে কোলে টেনে নিয়ে বলল, বলেন আব্বু। বাচ্চা। নমির বুক ধক করে উঠল। ছেলের মুখ থেকে এই একটা শব্দ শোনার জন্য পৃথিবীর প্রতিটা মা চাতক পাখির মতো চেয়ে থাকে, কিন্তু নমির বুকে এই শব্দটা শোনা মাত্র যেন হাজারটা তপ্ত তীর এসে বিঁধল। সে আদনানকে প্রায় সময় ছবি দেখিয়ে চিনিয়েছে ঠিকই, কিন্তু এখন ভাবলে ভয় হয়। যদি আজলান ওকে নিয়ে যেতে চায়, যদি আদনান বাবার কাছে ফিরে যেতে চায়, তার কি হবে? ওর পুরো দুনিয়া তো আদনানকে ঘিরেই। সে আদনানকে আরও শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। চোখের কোণ বেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। এই 3 বছর কত রাত যে সে এই একটা আশঙ্কায় বালিশ ভিজিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। আজলান আজওয়াদ আহিল নামটা মনে পড়তেই নমির চোখের সামনে ভেসে ওঠে সেই অভিজাত গম্ভীর চেহারার পুরুষটাকে, যাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল। কিন্তু বিনিময়ে কি পেয়েছে? শুধু অবহেলা, কুৎসিত অপবাদ আর এক বুক শূন্যতা। 2 দিন ধরে আজলান পাগলের মতো চিন্তা করছে। ঘুরে ফিরে সে আটকেই যাচ্ছে। তার চোখের সামনে যেন একটা বিশাল ধাঁধা এসে দাঁড়ালো, যার এক পিঠে তুহির দেওয়া পৈশাসিক লাঞ্ছনার অপবাদ, আর অন্য পিঠে তার নিজের চোখে দেখা কিছু ঘটনা, ফোন কল ইত্যাদি। এই দুটি বিপরীত সত্য মাঝে আসল সত্যটা কি, তা তাকে জানতেই হবে। আর তার জন্য নওমির মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু নওমি ওর সাথে পালিয়ে বেড়াচ্ছে, এটাও সে ভালো করে বুঝতে পারছে। কিন্তু সে যদি নির্দোষ হয়, তবে পালিয়ে বেড়াচ্ছে কেন?
সে কি কোনোভাবে আজলানকে ভয় পাচ্ছে? তার মনে প্রথম এসেছে এই নওমি কি সেই নওমি?